এই মুহূর্তে আমরা দিনাজপুর 1, 2, 3, 4, 5 ও 6 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা একটু শুনে আসব। আমি একজন চিকিৎসক, চিকিৎসা পেশার পাশাপাশি আমি রাজনীতি করতে এসেছি, জনমানুষের দুঃখ ঘোচানোর জন্য এসেছি। আমরা কিন্তু আসলে কখনো ক্ষমতায় আসি নাই, আমরা তরুণ। আমরা ক্ষমতায় এসে দেখে দিতে চাই যে আসলে সদিচ্ছার জন্যই এগুলো বাস্তবায়ন হয় না। যদি সদিচ্ছা থাকে তাহলে অর্থ কোনো ব্যাপার না। জনগণের ট্যাক্সের টাকা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে 250 বিলিয়ন মার্কিন ডলার যদি বাংলাদেশ থেকে গায়েব হয়ে না যেত, তাহলে বাংলাদেশের জমিনে আজকে এই দুঃখ দুর্দশা থাকতো না। তাই আমরা বলতে চাই, দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশের ট্যাক্সের যে টাকা আছে এবং আমাদের যে বিদেশি ভাইরা আছে যারা রেমিটেন্স পাঠায়, তাদের টাকা দিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ করবো বলে আমরা মনে করি। সংসদ নির্বাচন হলো একটা দলের জন্য প্রতিটা দলের একটা নীতি আদর্শ, এই নীতি আদর্শ বাস্তবায়নের নির্বাচন। অতএব সত্যিকার অর্থে যারা শহীদ জিয়ার সৈনিক, মরহুমা বেগম খালেদা জিয়ার সৈনিক এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে নেতা মানেন এবং উনি যে রাষ্ট্র পরিকল্পনা দিয়েছে ওনাদের রেখে যাওয়া আদর্শ যারা বিশ্বাস করেন, তারা কোনো সময় ব্যক্তি পূজারী হবে না। এখানে ব্যক্তির যে দল বড়, আমি বিশ্বাস করি সত্যিকার যারা জাতীয়তাবাদের আদর্শ তারা চুপচাপ বসে থাকতে পারে না। আল্লাহর অশেষ রহমতে আমি মনে করি যে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে। আমাদের 13টি থানা দিনাজপুর জেলার, তার মধ্যে 12টি থানায় বিএনপির সাথে টাই হয়েছিল। একটি মাত্র থানা যেটি সদর থানা, এটা বিএনপির সাথে কোনো টাই হয় নাই। এই জন্য আমরা এই আসন থেকে, জামাত ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাতের প্রার্থী হিসাবে ট্রিপল মার্কায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি প্রায় 60,000 ভোট পেয়েছিলাম এবং আমাদের অর্ধেক পেয়েছিল বিএনপি। হৃদয়ের অন্তরে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মানুষের ভিতরে আমরা ফ্রেশ একটি মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামীর সদর 3 আসনের মার্কা, বিজয়ের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমরা দিনাজপুরবাসী খুবই আশাবাদী যে সামনে আগামী দিনে ধানের শীষ বিপুল ভোটে গোটা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে হয়তোবা রেকর্ড পরিমাণ ভোটেও দিনাজপুর 3 আসন থেকে জয়যুক্ত হবে। যোগ্য নেতৃত্ব চাই, যারা সন্ত্রাস চাঁদাবাজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি চাচ্ছি ক্রীড়াঙ্গনও দিনাজপুরে অনেক ঝিমিয়ে পড়ে আছে, অবহেলিত হয়ে আছে। যেই এমপি হয়ে আসুক, ক্রীড়াঙ্গনটার দিকে যেন আমাদের সুদৃষ্টি দেয়, ক্রীড়াঙ্গন যেন আমাদের এগিয়ে দেয়। এক কথা সবাই ভালোটাই প্রত্যাশা করে, এরকম যোগ্য প্রার্থী সবাই চায়। যারা আমাদের জনগণের পাশে থাকবে, আইন শৃঙ্খলা বজায় রাখবে, দেশের উন্নয়ন করবে, নতুন করে দেশ গড়বে, তাদের মতো প্রার্থী অবশ্যই আমরা চাবো। সুদক্ষ কারিগর হিসেবে আমরা একজন প্রার্থী চাচ্ছি, যিনি আমাদের দিনাজপুরকে এগিয়ে নিয়ে যাবেন। সঙ্গে আমি যেহেতু ক্রীড়ার মধ্যে একজন খেলোয়াড় ছিলাম, আমাদের ক্রীড়াঙ্গনকে তো তিনি কিছু ধাপ আগে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা প্রত্যাশা করি। ইতিপূর্বে যে আমাদের সংসদ সদস্য ছিল, উনি আমাদের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা চাই যে উনি আমাদের প্রত্যাশাগুলো পূরণ করবে আমাদের দিনাজপুর সদর 3 আসনে, এটা আমরা প্রত্যাশা করি। বহু আগে যা হয়েছে, এখন আর কোনো উন্নয়ন হয়নি। আমরা এমন প্রার্থী চাচ্ছি আমাদের দিনাজপুরকে আমরা গোল্ডেন হিসেবে দেখতে চাই, একদম স্বয়ংসম্পূর্ণ দিনাজপুর। নির্বাচনকে ঘিরে আমরা নানা প্রার্থীর কথা আসলে আমরা শুনে থাকি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেসব প্রার্থী দিয়েছেন বিভিন্ন আসনে সেসব প্রার্থীর কথাও শুনে থাকি। এছাড়াও অনেকজনই আসলে স্বতন্ত্র হয়ে দাঁড়ায়, যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পান না। দিনাজপুর 5 আসন থেকে এমনই একজন প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো AZM রেজাউনুল হকের সাথে, দিনাজপুর 5 আসন থেকে, যিনি স্বতন্ত্র হয়ে লড়বেন এবার। আপনাকে স্বাগত জানাচ্ছি AZM রেজাউনুল হক। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন, এবার আসলে দলের হাইকমান্ড না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন থেকে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার নিজেরও খুব একটা ইচ্ছা ছিল না যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। আমার এলাকার আপামর জনগণ, আমার দলীয় নেতৃবৃন্দ, তাদের চাপের মুখে আমি এই নির্বাচন করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে হচ্ছে যিনি বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন, আপনার সেই আত্মবিশ্বাস রয়েছে? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এমন হয়, হ্যাঁ জি বলুন। ইনশাআল্লাহ আমরা এগিয়ে থাকবো, আমি এগিয়ে থাকবো। আমার প্রতীক তালা মার্কায় আমি ভোট করছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে।
আমি আপনাদের কাছে দোয়া চাই, এলাকার মানুষের কাছে দোয়া চাই, তারা যেন তার আচ্ছা, এই তালামাকা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। জি, আরেকটি বিষয় একটু আমি জানতে চাই যে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি তো বিএনপির প্রার্থী, আপনি যদি স্বতন্ত্র থেকে হেরেও যান কিংবা যদি জয়ী হন, তাহলে আসলে আপনার কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে? আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপির সাথেই রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন, বিভিন্ন সুখে দুঃখে বিভিন্ন সময় ছিলেন। মানে স্বতন্ত্র থেকে জয়ী হলেও কি আপনি বিএনপির পক্ষে কিংবা আসলে ওভাবেই কি কাজ করবেন? নেতাকর্মীরা তো আসলে ওভাবেই আপনাকে বিএনপি নেতা হিসেবেই জানে। আমাকে তো বিএনপি নেতা হিসেবে সবাই জানে, কিন্তু আমার সাধারণ ভোটারদের কাছে একটা গ্রহণযোগ্যতা আমি মনে করি। কাজেই আমরা নির্বাচিত হওয়ার পর কি করবো সেটা তো এখন এই মুহূর্তে বলতে পারবো না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব জনগণের ভোটে, এটা প্রত্যাশা করি আমরা। আচ্ছা, একটা আলোচনা কিংবা সমালোচনা আছে, আপনি অনেকেই বলেন যে আপনি দিনাজপুর 5 আসন অর্থাৎ পার্বতীপুর ফুলবাড়ি এই আসন মানে এই আসনটির জন্য অনেক কিছু করেছেন, আবার অনেকেই বলে যে আপনি কিছু করেননি। মানে আপনি কি করেছেন জনগণের জন্য, যেটি হচ্ছে যে কারণে জনগণ আপনাকে ভোট দেবে? আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য বিগত দিনে যে দমন পীড়ন ছিল সেগুলোকে উপেক্ষা করে আমরা কাজ করেছি। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করেছি। আমি মনে করি যে জনগণ এই গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা এবং মানুষের গণতান্ত্রিক অধিকারে প্রতিষ্ঠিত থাকবে। এইটার জন্যই আমি এই আন্দোলন সংগ্রাম করেছি। আচ্ছা, পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়নে, দিনাজপুর 5 আসনের উন্নয়নে আপনার একটু আপনি কি কি উন্নয়ন করেছেন সেসব কি জানতে পারি, যে কারণে জনগণ আপনাকে বেছে নেবে? আমি আমার সময় আমরা এখানে বাস টার্মিনাল একটা হয়েছে পার্বতীপুরে, সেটা আমি আমার সময় করছি। আমরা এখানে পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো, ওয়েল ডিপো, সেটাও আমি এখানে নিয়ে এসেছিলাম, সেটা তো দীর্ঘদিন থেকে চলছে। আমরা এই এলাকার মানুষ অবহেলিত, আপনারা জানেন সবাই। কাজে এখানে রোড কমিউনিকেশন ছিল না, এই রোড কমিউনিকেশন কিভাবে ডেভেলপ করা যায় সে কাজটা করেছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য বিভিন্নভাবে কাজ করি। জি, আরেকটি বিষয়, আপনার ওখানকার প্রতিদ্বন্দ্বী আগে জামায়াত ছিল, সম্ভবত জামায়াত এখন এনসিপিকে, অর্থাৎ তার যেহেতু জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, আপনি কেমন মনে করছেন এনসিপির সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা, অপরদিকে বিএনপির প্রার্থী রয়েছে, আপনি স্বতন্ত্র প্রার্থী, এই যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে আপনার কি মনে হয়? আপনার এখানে তো এনসিপি আছে, জি, জামাত তো জোটে এনসিপির সঙ্গে জোটে গেছে, সুতরাং জামাতের প্রার্থী এখানে ছিল। জি, এখন এনসিপির প্রার্থী ভালো রয়েছে। প্রার্থী ছিল, এখন এনসিপি প্রার্থী। কারণ জামাতের প্রার্থী যেহেতু নাই, আমার বাড়ি পার্বতীপুর, এই এলাকার মানুষ আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। জি, তার মানে আপনি মনে করছেন যে পার্বতীপুর এবং ফুলবাড়ির মানুষ আপনাকে হচ্ছে সমর্থন দেবে, যদিও আপনার সমর্থন আসলে বিএনপির পক্ষ থেকে নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকে আলাদা ক্যান্ডিডেট রয়েছে, আপনি স্বতন্ত্র হিসেবে লড়ছেন এবং স্বতন্ত্র হিসেবে জয়ী হবেন, এমনটাই আশা তো আপনার, তাই তো? সন্ত্রাস মুক্ত এবং নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, ইনশাল্লাহ আমরা বিজয়। জি, এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটছে, বিভিন্নভাবে হুমকি ধুমকি চলছে আমার নেতাকর্মীদের উপর, এগুলাকে মোকাবেলা করি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং শেষ দিন পর্যন্ত আমরা এই অংশগ্রহণ থাকবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ এজেডএম রেজানুল হক আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন আমি আমার পার্বতীপুরবাসীকে সন্তানের আগলে রেখেছি। আমি এই যে গত 5ই আগস্টের পরে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই অরাজকতার কারণে আমি চেষ্টা করেছি যাতে কোনো অরাজকতা না হয়, মানুষের ভালোভাবে মানুষ থাকতে পারে, এই ব্যবস্থা আমি করেছি। এবং কোনো সময় আমি কোনো গন্ডগোল এগুলো পছন্দ করি না।
জি, তার মানে আমি বলছেন আপনি ওইভাবেই সবাইকে রাজনীতি করি। নিয়ে একটা সুষ্ঠু পার্বতীপুর ফুলবাড়ি আপনার আসনের মানুষ যেন ভালো থাকে সেই উদ্যোগটি আসলে গ্রহণ জি, জি। করেছিলেন 5ই অগাস্টের পর, যেন জি, কোনো রকম জি, জি, সমস্যা জি। না হয়, সবাই যেন ভালো থাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই মুহূর্তে মধুমতি ব্যাক রোড টু পার্লামেন্টের যুক্ত রয়েছেন আমাদের সাথে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। বখতিয়ার আহমেদ কোচি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটুতেই দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে আসলে বিএনপির কি অবস্থা? মানে প্রত্যেকটি আসনেই কি বিএনপি শক্তিশালী, নাকি বেশ কিছু আসনে জামায়াতের সঙ্গে লড়তে হবে? সামগ্রিকভাবে কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে ডিবিসি চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আছে এটা আমরা বিশ্বাস এবং ভারতকেই তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে এখানে সেখানে ইন্টারনেট সমস্যার কারণে আপনাকে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আপনার ছবিও খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি না, ব্লার, আবার আপনার কথাও শুনতে পাচ্ছি না। আমি একটু আরেকবার জানতে চাই, বিএনপির দিনাজপুরে যে 6টি আসন রয়েছে, বিএনপির অবস্থা সেখানে কেমন? আপনি সেটি বলছিলেন, একটু যদি ক্লিয়ার করতেন আর একটু। আমি বলছিলাম যে দিনাজপুরের 6টি আসনেই বিএনপির অবস্থা অত্যন্ত শক্তিশালী এবং বিগত দিনেও তার প্রমাণ রেখেছে। যেহেতু দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, নির্বাচনে যে মিথ তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার আছে, তার বাইরে দিনাজপুরের 6টি আসন না। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে বিদ্রোহী প্রার্থীদের একটা ব্যাপার থাকে, কিংবা যারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন আসনগুলোতে, আমরা যদি বলি দিনাজপুর 5 আসনের ক্ষেত্রেই, এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে অনেক মানুষ যারা অনেক দিন ধরে বিএনপি করে আসছে, তারা হয়তো চায় যে এই লোকটি আসলে বিএনপির মনোনীত প্রার্থী হোক। দেখা যাচ্ছে যে সেই লোকটি মনোনীত প্রার্থী না হয়ে দল যাকে মনোনয়ন দিচ্ছে, অবশ্যই তার দলের প্রতি কোনো না কোনোভাবে আনুগত্য, কিংবা কোনো না কোনোভাবে তার দলের প্রতি অনেক কর্মকাণ্ড রয়েছে। একটু জানতে চাই, যারা যে স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে আসলে কিভাবে মোকাবেলা করবেন? দেখুন, একটা দলের তো একটা আইডিওলজি থাকে, একটা আদর্শ থাকে। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা কিন্তু এই আদর্শেরই বিশ্বাসী ছিলেন। যে কোনো কারণেই হোক, অভিমান করে যে কারণেই হোক না কেন, তারা আজকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে এটাকে মোকাবেলা করব এবং বিএনপির যারা সমর্থক, তারা বিএনপিকেই এবং ধানের শীষকেই বেছে নেবে। জি, মানে যারা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, তাদের সাথে কি যোগাযোগ করা হচ্ছে, কিংবা যারা বিদ্রোহী প্রার্থী, যাতে হচ্ছে ধানের শীষকেই আসলে সবাই বেছে নেয়? মানে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হচ্ছে কোনো রকম? হ্যাঁ, তা তো বটেই। আমি গত 2-1 দিন আগেই গিয়েছিলাম, আমি উদাত্ত আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি, যদিও দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এরপরেও তো দল তো কাউকে বহিষ্কার, অনেক কষ্ট, এই ধরনের বহিষ্কারগুলো আসলে অনেক কষ্টের। দীর্ঘদিন ধরে তারা দলে ছিল, তো যে কারণেই হোক তারা দলের যে শৃঙ্খলা সেটা মানেননি, সেই কারণেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বহিষ্কৃত, সেহেতু তো এখন রাস্তা যে বন্ধ তা বলবো না, কিন্তু তাদেরকে যদি দলের এই সব সিদ্ধান্ত মেনে নিয়ে তারা যদি ফিরে আসেন, ওয়েলকাম। আচ্ছা, অনেকেই বলছেন যে আপনাদের ওখানে তো জামায়াত এখন তো, আমি যদি বলি, প্রধান প্রতিদ্বন্দ্বী দল। অনেকেই বলছে এবার একটু নতুনভাবে দেখতে চায় জামায়াতকে, কারণ হচ্ছে বিএনপি, কিংবা আমরা যদি অতীতের আমলের কথা বলি, আওয়ামী লীগের সময় একটা প্রবণতা ছিল যে এই যে চাঁদাবাজি, যেটা জামায়াত বরাবরই বলে যায়, বরাবরই বলে আসছে। যদিও বিএনপি থেকে এই বিষয়টি হাইকমান্ড থেকে সবসময় বলা হয় যে এগুলোকে আসলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারপরে যে মানুষের মনে একটা ধারণা ঢুকে গিয়েছে, এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা মোকাবেলা করবেন? আসলে দেখুন, বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার এবং বিএনপি বৃহৎ একটি সংগঠন। এই ধরনের সংগঠনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করব না, কিন্তু এর বেশিরভাগ ঘটনাই আপনারা দেখেছেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সেখানে দেখানো হচ্ছে যে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চাকু দিয়ে একজনকে মারছে, কিন্তু আদতেও সে কিন্তু দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক নয়, কোনো একটা ভিডিও সে করছে। এই ধরনের কাজগুলি কিন্তু জামাত করছে। এখন ধরুন, যার বাসা চট্টগ্রাম, সে তো আর জানতে চাইবে না, জানতে পারবে না সহজেই যে দিনাজপুরের সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে। একটা নাম বলে দিল, নাম বলে দিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছে, সেই ভিডিওর মাধ্যমে আপনার মানুষ জানছে যে বিএনপি চাঁদাবাজি করছে। আসলে এটা সম্পূর্ণ ফেক
এবং মিথ্যা বানোয়াট, এটা একটা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার ছাড়া অন্য কিছু না। আর যেগুলি হচ্ছে আপনার চাঁদাবাজি হয়েছে, যেগুলি ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনাগুলির দল ব্যবস্থা নিয়েছে এবং আমাদের নেতা তারেক রহমান তো বলেছে আমরা দুর্নীতির টুটি চিপে ধরবো যদি আমরা রাষ্ট্র ক্ষমতায়, আমরা যদি জনগণের ভোটে আসি। তার মানে বিভ্রান্তিও ছড়াচ্ছে আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনাদের যে বিভ্রান্তি ছড়াচ্ছে, হ্যাঁ, জামাত আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কথা বলছে এবং জামায়াতে ইসলামীও কথা বলছে। এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে প্রতিহত করবেন, সেই সাথে বিএনপির যে 31 দফা রয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন কিনা? আমরা তো বিএনপির 31 দফা, এটা তো আমাদের নতুন কোনো কর্মসূচি না। এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমাদের অনেক আগেই আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন। সেই মোতাবেক আমরা তো সেটা প্রচার অবশ্যই করেছি এবং মানুষের সানন্দে এটাকে গ্রহণ করেছেন। 31 দফার আলোকেই রাষ্ট্র পরিচালনা করবে এটা মানুষ বিশ্বাস করেন এবং এই আমাদের যে নেতা তারেক রহমান ফিরে এসেছেন, দেখেন অনেক চাঁদাবাজির অভিযোগ করছে আপনার জামাত ইসলাম বলছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যেগুলি প্রমাণ নেই সেগুলি নিয়ে কথা বলে তো কোনো আসলে লাভ হবে না। আমাদের নেতা তারেক রহমানকে তো অনেক কথা বলা হয়েছে, কই একটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাকে তো কোথাও চাঁদাবাজ প্রমাণ করতে পারলো না। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলি তো মিথ্যা প্রমাণিত হলো। তাহলে এটা স্পষ্ট বোঝায় সেই একই আঙ্গিকে জামাত ইসলামও সেইভাবে আবার প্রচারণায় নেমেছে, মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। যে একটু নারী যারা ভোটার রয়েছেন তাদের কথা একটু জানতে চাই। যে জামায়াতের পক্ষ থেকে আমরা দেখেছি কোনো নারী প্রার্থী নেই, বিএনপির পক্ষ থেকে আছে, বিএনপির 10 জন সম্ভবত। তো একটু জানতে চাই যে সামগ্রিকভাবে দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, নারীদের আসলে অবস্থা কিরকম? দেখুন, কিছু কিছু জায়গায় তো আসলে নারীর ভোটও বেশি। যেমন আমাদের পৌর এলাকাতেই সদর 3 আসনে নারীর ভোটার সংখ্যা বেশি, অনেক জায়গায় বেশি, অনেক ইউনিয়নে দেখা গেছে নারীর ভোটার সংখ্যাই বেশি। তো অবশ্যই নারীদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই ভোটে, এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং সেভাবে করেই দলগুলি তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনারা বলছিলেন সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী আসলে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমি একটু আসি যে আমি আসলে বলতে চাই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভোটার ম্যানিফেস্টোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসছে ফ্যামিলি কার্ড, এবং এই ফ্যামিলি কার্ডটা তো তারেক রহমান সাহেব বলেছেন এটা বাড়ির মহিলাদের জন্য দেয়া হবে। আমরা নারীকে বিরাট একটা মর্যাদার জায়গায় দেওয়া হবে বলেই তো তাদেরকে সমান জায়গায় নিয়ে আসা হবে, দেখে তো তাদের নামেই ফ্যামিলি কার্ডটা ইস্যু করা হবে আসলে। জি, বেশ কিছু বিষয় আসলে আমরা আলোচনায় পেলাম আপনার কাছ থেকে দিনাজপুর 1 থেকে 6 আসন নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদুর রহমান, আপনার আশেপাশে অনেককেই দেখছি আসলে তারা কি বলছেন এই যে সামনে নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা, তারা কেমন প্রার্থী বেছে নিতে চান আপনার মধ্য দিয়ে একটু জানতে চাই আপনার মাধ্যমে। রেদওয়ান, আপনি যেমন বলছেন আসলে ভোটাররা কিন্তু 12ই ফেব্রুয়ারি ভোট দানের জন্য উদগ্রীব হয়ে আছে এবং বিশেষ করে তরুণ ভোটাররা কিন্তু বেশ মানে অধীর আগ্রহ অপেক্ষা করছে। তাদের যেহেতু ভোট দিতে পারে না বিগত বছরগুলোতে, তারা কারণ ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। এখানে আমার কাছে বিভিন্ন বয়সের ভোটার রয়েছে, আমরা আসলে তাদের কাছেই জানতে চাই যে আপনারা এই যে সামনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন এবং আপনারা কি মনে করেন যে সেই প্রার্থী আপনাদের প্রত্যাশা পূরণ করবে? প্রথমত হচ্ছে বিগত 17-18 বছর আমরা কিন্তু আমাদের নিজেদের মনের যে প্রতিফলন, আমরা যে সাধারণ ভোটার যে ভোট দিয়ে যে আমাদের প্রতিনিধি আমরা নিজেরা করব, এটার আমরা সুযোগ পাইনি। এটা হচ্ছে প্রথম সত্য কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে দিনাজপুর একটা পুরানো জেলা, অনেক ঐতিহ্যবাহী জেলা, কিন্তু বিগত 17-18 বছর দিনাজপুরকে একটা অবহেলিত জেলায় পরিণত করা হয়েছিল। কারণ এই জেলায় উন্নয়নমূলক কোনো কাজ কখনোই সেভাবে করা হয়নি। বিশেষ করে আপনারা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য খাতের যে ব্যবস্থা, সবগুলির দিকে তাকালে বুঝতে পারবেন। আমি একজন সাধারণ ভোটার হিসেবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা এখন পর্যন্ত দিনাজপুরের মানুষ তথা বাংলাদেশের মানুষ আমরা কৃষির উপরে নির্ভরশীল। যেহেতু বাংলাদেশে একটা প্রচুর পরিমাণের জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে, তো দিনাজপুর যেহেতু একটা কৃষি ভিত্তিক একটা জেলা, আমরা ভোটার হিসেবে সাধারণ ভোটার হিসেবে প্রত্যাশা করব যে বিগত দিনগুলিতে যেসব কাজ হয়নি
আমি যেসব কথাগুলি বললাম যে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা, শিক্ষার অবস্থা এবং স্বাস্থ্যের যে অবস্থা, একটা মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল কলেজে গেলে মানুষের যে চিকিৎসাটা পাবার কথা সেই চিকিৎসা মানুষ পায় না। আমরা এই চিকিৎসার জায়গাগুলি চাই। আর চাই যে আপনি কি মনে করেন যে আপনি যেগুলো চাচ্ছেন সামনের ভোটের মধ্য দিয়ে আপনাদের সেই প্রতিফলন বাস্তবায়ন হবে? দেখেন, এই যদি প্রতিফলন না হয়, বিগত ফ্যাসিস্ট সরকার যেসবগুলি করে গেছে, সামনের দিনে যারা নতুন করে ক্ষমতায় আসবে, আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় ভোট দিয়ে ক্ষমতায় বসাবো, তারা যদি আমাদের নাগরিকের সুবিধাগুলিকে যদি আমাদের প্রত্যাশাগুলো যদি পূরণ করতে না পারে, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের মানুষ টুটুমুড়ো তাদেরকে আবার লাল কার্ড দেখাবে। এটা বলতে পারি। আমি আরেকজন ভোটারের সাথে কথা বলি যে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন আসলে? আসলে যেহেতু আমি নতুন ভোটার, আমার জায়গা থেকে আমি চাবো যে যারা জনবান্ধব মানুষ যে ধরনের আছে, জনগণের নিম্ন আয়ের মানুষের কথা বলবে এবং আমাদের দাবির জন্য কাজ করবে, আমরা এমন একজন প্রার্থী চাই। এবং আমরা চাই যে আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম খাদ্য, আমাদের দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণ রাখার জন্যে সংসদে কথা বলবে, আমাদের এই চাহিদাগুলো পূরণের জন্য। যেমন ধরেন মৌলিক চাহিদা 5টির মধ্যেও আবার খাদ্যের মধ্যে আবার কিছু কিছু মৌলিক ভোগ্যদ্রব্য আছে, যেমন চাল, ভোজ্য তেল, এই সব জিনিসের দাম আবার নিয়ন্ত্রণে রাখতে পারলে দেখা যাবে যে পরবর্তীতে এর সাথে রিলেটেড আরও যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলোর আসলে দাম নিয়ন্ত্রণে থাকবে। আমরা আসলে শহরের উন্নয়নের পাশাপাশি আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো যেন হাতের নাগালে থাকে, দামের মধ্যেই থাকে, সেগুলোই চাই। আমরা এমন একজন প্রার্থী চাই যে এগুলো করতে পারবে। আমি আরেকজন সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা এই ভোটের মধ্য দিয়ে যে আপনারা প্রত্যাশা করছেন যে বিষয়গুলো, আপনাকে মনে করেন যে প্রত্যাশা পূরণ সম্ভব এই ভোটের মধ্য দিয়ে? হ্যাঁ, আশা করা যায় এই ভোটের মধ্য দিয়ে প্রত্যাশা পূরণ করা সম্ভব। তবে আমাদের আমাদের সাধারণ যে জনগণ, আমরা যে সাধারণ যে ভোটার আছি, এই ভোটারের মনের আশা প্রত্যাশা করার মতো যদি আমরা নির্বাচন করতে পারি ব্যক্তিটাকে, তাহলে আমাদের প্রার্থীকে নির্বাচন করতে পারলে ইনশাআল্লাহ আমাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আরেকজনের সাথে আমি কথা বলি যে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন, একটু ছোট্ট করে যদি বলেন প্রার্থী কেমন চাচ্ছেন? প্রার্থী বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সামনে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এমন একজন প্রার্থী চাচ্ছি যিনি আমাদের সকল বিষয় নিয়ে যিনি ভাববেন এবং স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে আমাদের এই বিষয়গুলো, বিশেষ করে যেহেতু আমি স্টুডেন্ট, আমি ভাববো যে এমন একজন নেতৃত্ব আসুক যাতে করে আমরা শিক্ষা দিয়ে আমরা ভালো কিছু করতে পারি, যাতে করে আমরা শিক্ষার মান যেন উন্নয়ন হয়, এই জিনিসটি আমি বিশেষভাবে বেকারত্ব যেন কমে আসে আর কি। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে প্রত্যাশা তো অনেকেই দেয়, যারা প্রার্থী তারা কিন্তু ভোটের আগে অনেক কথাই বলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেইগুলো হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ হয় না। আপনি কি মনে করছেন এইবারে নির্বাচনে আশ্বাস এবং প্রত্যাশা দুটোই পূরণ হবে? অবশ্যই পূরণ হবে। সেখানে নির্বাচনের আগে অনেক ইশতেহার থাকে, ইশতেহার এবং নির্বাচনের পরে সেটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা পরের বিষয়। সেই জায়গা থেকে আমি বলবো এখানে অনেক প্রার্থী আছে, 8 জন প্রার্থী আছে নির্বাচন করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই সদর 3 আসনটা ছিল আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, ওনাকে জান্নাতবাসী করুক আল্লাহ পাক। উনি দুনিয়া থেকে চলে গেছে, ওনার জায়গা থেকে এখানে সাবেক 3বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ভাই ওনাকে দল মনোনীত করেছেন। সেই জায়গা থেকে আমি মনে করি দেশের জনগণ বা সামনের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো ইনশাল্লাহ পূরণ হবে। শুনছিলেন রেদওয়ান যে আসলে যারা ভোটার তারা চাচ্ছে যে এইবারের ভোটের মধ্য দিয়ে তারা সুষ্ঠুভাবে ভোট দিবে এবং তাদের যে প্রত্যাশা মনের সেই প্রার্থী তারা নির্বাচিত হবে এবং সেই প্রার্থী এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নে দেশকে এগিয়ে নিতে কাজ করবে, এটাই তারা প্রত্যাশা করছেন। রেদওয়ান জি, বেশ কয়েকজনের কথা শুনলাম, তারা আসলে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন এমনটাই আসলে তারা বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার নির্বাচনকালীন দিনাজপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। জেলায় মোট 844টি ভোট কেন্দ্র এবং 4993টি ভোট কক্ষ আমাদের ব্যবহার হবে।
আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত যত রকমের প্রস্তুতি দরকার আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসমূহ তথ্যপাত্র সংগ্রহ থেকে শুরু করে আইন শৃঙ্খলা কাজে আমরা সকলে অন্তর্ভুক্ত হয়েছি। আচরণবিধি পর্যবেক্ষণ করার জন্য প্রত্যেকটি আসনে 2 জন করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।